রোমহর্ষক সিরিজের নরবলি বইটিকে 3 গোয়েন্দা সিরিজে রূপান্তরিত করে তৈরি হলো খুনেতান্ত্রিক। উল্লেখ্য, নরবলির লেখক জাফর চৌধুরী রকিব হাসানেরই ছদ্মনাম। রাত নামছে লস অ্যাঞ্জেলেস সিটিতে। পেটে প্রচণ্ড খিদে নিয়ে ঘুরছে এক কিশোর। টাকার জন্যে হাত পাতছে লোকের কাছে। ভিক্ষের অভ্যাস নেই, ফলে তাকাতে পারছে না কারো চোখের দিকে। তার বয়সী ভিক্ষুক আরও আছে এ শহরে। যে কোনো কারণেই হোক, বাড়ি ছেড়েছে অনেকেই। এখন আর বাড়িঘর নেই ওদের, যাওয়ার কোনো জায়গাও নেই। রাত কাটানোর জায়গা খুঁজছে সে। সরকারি ছাউনিতে যেতে পারবে না, ওরা ঠিকই তার পরিচয় বের করে ফেলবে, ধরে বাড়ি পাঠিয়ে দেবে। সুবিধের মতো একটা দোরগোড়া বা বারান্দা পেলেই রাত কাটানোর ব্যবস্থা হয়ে যেত। কিন্তু তারপরেও কথা থাকে, ওসব জায়গায়ও বাড়ি ছাড়া মানুষের ভিড়। নতুনদের জায়গা দিতে চায় না, জায়গা দখল নিয়ে মারামারি, এমনকি খুন জখমও হয়ে যায়। হাঁটছে সে, হঠাৎ ঘণ্টার শব্দ শোনা গেল। অদ্ভুত, কিন্তু বেশ মিষ্টি, কানে পীড়া দেয় না। পাশের পৌর এলাকা থেকে শোনা যাচ্ছে। এরকম জায়গায় ভালো মানুষ থাকে না, চোর ডাকাতের আবাসস্থল। তাদের সঙ্গে যেন গলাগলি করে বাস করে ইঁদুর আর নানা রকম পোকামাকড়। তারপর শোনা গেল কোরাস গান। একসঙ্গে গলা মিলিয়ে শুরু হলো ধীর লয়, বাড়তে থাকলো ধীরে ধীরে। জোরালো হলো শব্দ। পায়ে পায়ে এগিয়ে চলল সে, কিংবা বলা যায় অদৃশ্য সুতো ধরে টেনে নিয়ে যাওয়া হলো তাকে। মন্দিরের মতো চোখা চূড়াওয়ালা বাড়িটার গায়ে ধাক্কা খাওয়ার আগে যেন বুঝতেই পারলো না যে সে পৌঁছে গেছে। এই জায়গাটাই খুঁজছিল। বিচিত্র ভঙ্গিতে দুলে দুলে সুর করে গাইছে একদল টিনের ছেলে মেয়ে। বাড়ির ভিতরটা ভরে গেছে। সেখানে জায়গা না হওয়ায় অনেকে ঠাঁই নিয়েছে পথে। সাদা ঢোলা আলখেল্লার মতো পোশাক পরেছে সবাই। কোমরে সাদা ফিতে দিয়ে বাঁধা, পায়ে হালকা চপ্পল। মেয়েদের মাথায় বড় সাদা রুমাল। সবাই সুখী ওরা, ওদের মুখ দেখেই বোঝা গেল। উজ্জ্বল নিয়ন আলো জ্বলছে বাড়ির ভেতরে। নিয়ন আলোতেই লেখা রয়েছে ধর্মশালা। কোনো ধরনের মন্দিরই ওটা। ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে, বুঝতে পারলো সে। পালাও, জলদি ভাগো এখান থেকে, হুঁশিয়ার করলো তার ষষ্ঠ ইন্দ্রিয়। কিন্তু যাওয়ার জন্য আসেনি সে। বাতাসে খাবারের সুগন্ধ। মোচড় দিয়ে উঠল শূন্য পেট। ছায়া থেকে আলোয় বেরিয়ে এলো সে। গান থামল, বন্ধ হলো ঘণ্টা ধ্বনি। তার দিকে ফিরে তাকালো ওরা। গুটিয়ে গেল সে সংকোচে। ধবধবে এই পরিচ্ছন্নতার মাঝে বড় বেশি নোংরা মনে হলো নিজেকে। উস্কো খুস্কো চুলে হাত বোলাতে ঝরে পড়ল ধুলো ময়লা। ফিরে দৌড় দেওয়ার ইচ্ছেটা রোধ করল। হাত বাড়ালো জাত ভিখিরির মতো। প্লিজ। কোলা ব্যাঙের স্বর বেরোলো গলা দিয়ে। ভাবলো এদের চোখেও দেখবে সেই তীব্র ঘৃণা। ভিক্ষুককে পছন্দ করে না কেউ, সেটা ভালো মতোই বুঝেছে সে। যার সামনে হাত পেতেছে সেই বিরক্ত হয়েছে, চোখে ফুটেছে ঘৃণা। কাঁধে আলতো হাত রাখলো একটা মেয়ে। ফিরে তাকালো সে। না, ঘৃণা নেই, হাসছে। বাড়ি ছাড়ার পর এই প্রথম কারো সস্নেহ মিষ্টি মুখ নজরে পড়ল তার। অন্তত তার দিকে তাকানোর পরেও হাসিটা মুছল না। ইস, খুব ক্লান্ত তো তুমি, তাই না? মেয়েটা বলল। ওর ঘন নীল চোখের দিকে তাকিয়ে নীরবে মাথা ঝাঁকালো সে। মসৃণ সাদা চামড়া। আজ রাতে মন্দিরেই থাকতে পারবে, খাবারও পাবে। খেতে চাও তো? সে জবাব দেওয়ার আগেই অনেকে ঘিরে ধরল তাকে। মুচকি হেসে পিঠ চাপড়ে দিল কেউ, যেন সবাই তার পুরনো বন্ধু। হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল সে। তারপর একে একে সবাই চলে গেল, থাকলো শুধু মেয়েটা। নাম কি তোমার? মেয়েটাকে জিজ্ঞেস করল সে। শ্যামা। শ্যামা? গায়ের রঙে তো বোঝা যায় না। না গেলে কি হবে, আমি ভারতীয়। আর একটা নাম অবশ্য ছিল আগে, গুরুদেবের শান্তি মেলেনি তখনও আমার। গুরুদেবের শান্তি? মেয়েটার দিকে সন্দেহের চোখে তাকালো সে। কোনো ধর্মগুরুর পাগলামি নয় তো? ও ধরনের কিছুতে মিশতে চাই না আমি। হাসি দিয়ে তার ভয় ধুয়ে দিল শ্যামা। ভয় নেই ভাই, ইচ্ছের বিরুদ্ধে কাউকে আটকায় না আমরা।
খেয়ে দে বিশ্রাম নিয়ে ইচ্ছে করলেই আবার ফিরে যেতে পারো তুমি যেখান থেকে এসেছো। তাতেও তুমি গুরুদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। বাড়ির ভিতরের কোনো ঘর থেকে, বোধহয় রান্নাঘর থেকেই ভেসে আসছে খাবারের গন্ধ। বাইরের বড় ঘরটাই কাউকে দেখা গেল না। হলরুমেও কেউ নেই। শুধু সারি সারি মাদুর বিছিয়ে রাখা হয়েছে। প্রতিটি মাদুরের সামনে একটা করে কাঠের রেকাবি। পাশের একটা দরজা দিয়ে ঢুকতে শুরু করলো ছেলে মেয়েরা। এক এক করে আসন পেতে বসতে লাগলো মাদুরগুলোতে। একটা মাদুরে তাকে বসিয়ে দিল শ্যামা। নিজে বসলো আর একটা মাদুরে। একটা ছেলে ভাত নিয়ে এলো। বড় চামচে করে ভাত দিল তার রেকাবিতে। তর সইল না তার, মোচড় দিয়ে উঠেছে পেট। ভাত তুলে মুখে দিতে গেল। তাড়াতাড়ি তাকে থামালো শ্যামা। দাঁড়াও, এখন না, বেশিক্ষণ লাগবে না, আর একটু। আচ্ছা বলো তো, এই শহরে তোমার কেমন লাগছে? বুকের উপর ঝুলে পড়লো তার মাথা। জঘন্য। কিন্তু বাড়ি যাওয়ার তো কোনো উপায় নেই তোমার, জানো শ্যামা। আমিও তোমার মতোই একদিন অসহায় হয়ে ঘুরেছি এই শহরের পথে পথে। শেষই হয়ে যেতাম। একজনই বাঁচিয়েছেন। কে? গুরুদেব। গভীর শ্রদ্ধা ফুটল মেয়েটার চোখে। শহরের বাইরে, কাছেই তার আশ্রম। সেখানেই ফিরে যাব আমরা, শহরের এই দূষিত পরিবেশ থেকে, শয়তানের সমাজ থেকে। তার চোখের দিকে তাকালো শ্যামা। চাইলে তুমিও সেখানে যেতে পারো। সকালেই বাস ছাড়বে। তোমাকে সুখী দেখতে চাই আমরা। তুমিও তো সুখী হতে চাও, তাই না? আমি? থেমে গেল সে। চট করে তাকালো মেয়েটার চোখের দিকে। সে চোখে সন্দেহ দেখল না। হ্যাঁ, চাই। গুরুদেব তোমাকে সুখী করবেন। তোমাকে থাকতেই হবে এমন কোনো কথা নেই। যখন ইচ্ছা হবে তখন চলে যেতে পারবে। তবে সুখ চাইলে যাওয়ার কথা ভেবো না। সকালে। আরে আরে, এ কি? গম গম করে উঠল একটা ভারী কণ্ঠ। মুখ তুলে সে দেখল সোনালি চুল একজন মানুষ। গায়ে লাল সোনালি আলখেল্লা, চোখে যেন জ্বলন্ত কয়লার আগুন। কেউ? শ্যামাকে জিজ্ঞেস করল। মাটিতে কপাল ঠেকিয়ে লোকটাকে প্রণাম করল শ্যামা। প্রণাম হয় রঘুবীর। সোজা হয়ে ফিসফিসিয়ে ভিক্ষুক ছেলেটাকে জানালো, ইনি রঘুবীর, গুরুদেবের ডান হাত। ছেলেটার ঘাড় চেপে ধরলো কঠিন একটা থাবা। টেনে দাঁড় করালো। জোরে জোরে ঝাঁকি দিয়ে বলল, নর্দমা থেকে উঠে গুরুদেবের মন্দিরে ঢোকো, সাহস তো কম না তোমার? গর্জে উঠল রঘুবীর। ঘরে পিনপতন নীরবতা। নোংরা ময়লার ডিপো কোথাকার। আবার তাকে ঝাঁকি দিল রঘুবীর। কাপড় থেকে ময়লা ঝরে পড়ল। দেখে হেসে উঠল কয়েকটা ছেলে মেয়ে। গুরুদেবের শান্তির আলোয় কোনো ময়লাই টিকতে পারে না, এরাও পারবে না। কাছেই বসে থাকা দুটো ছেলেকে আদেশ দিল রঘুবীর, এই একে নিয়ে যাও, গোসল করে নিয়ে আসো। ওর কাপড় চোপড় সব পুড়িয়ে ফেলে আমাদের পোশাক পরতে দেবে, পবিত্র করে আনবে। গুরুদেবের খাবার ও শুধু তখনই খেতে পারবে, তার আগে না। দুদিক থেকে দুহাত ধরে টানতে টানতে নিয়ে চললো তাকে ছেলে মেয়েগুলো। সিঁড়ির গোড়ায় পৌঁছেছে। এই সময় আবার শোনা গেল রঘুবীরের বাজখাই কণ্ঠ, এই ছেলে, নাম কি তোমার? কিশোর, জবাব দিল ছেলেটা। কিশোর পাশা। পরদিন সকালে বাস ছাড়ল। কিশোরও চলো তাতে করে। আর সকলের মতো তারও একই পোশাক। বাইরের যে কেউ দেখলে এখন ভাববে সেও গুরুদেবের অনুসারী। শুধু তার চুল আগের মতোই লম্বা, অন্যদের খাটো করে ছাটা। বহুদিন আগে ছিল একটা স্কুল বাস। গুরুদেবের অনুসারীরা এখন বদলে ফেলেছে এটাকে, নতুন রং করেছে। বাসের সারা দেহে ছড়িয়ে আছে গুরুদেবের গুণগান। যাত্রীদের সবারই হাসি মুখ, কারো যেন কোনো দুঃখ নেই। সাবধান হওয়ার সময় এসেছে, ভাবল কিশোর। রাতের খাওয়া, সকালের নাস্তা, পোশাক সবই দেয়া হয়েছে তাকে। খুব ভোরে ডেকে তোলা হয়েছে ঘুম থেকে। চোখের আড়াল হতে দিচ্ছে না। ওদের কাজকর্মে তাকেও জড়িত করতে চাইছে। ওরা আমাকে নরম করতে চাইছে, ভাবল সে। আমি সেটি হতে দিচ্ছি না। ইরার খাতিরেই শক্ত থাকতে হবে আমাকে। এসো গান করি, সময় কাটবে, বলল একটা হাসি খুশি কণ্ঠ। তার পরামর্শ পছন্দ হলো অন্যদের। শুরু করলো একজন, পরিচিত একটা সুর। তাতে যোগ দিতে আরম্ভ করলো অন্যরা। ঘুরে দেখালো কিশোরের সামনে বসা শ্যামা।
এসো না গাই, খুব ভালো লাগবে তোমার। হেসে মাথা ঝাঁকালো কিশোর, মনকে সাবধান করলো, এরা তোমাকে প্রভাবিত করার চেষ্টা করছে। গান গাও ঠিক আছে, কিন্তু মনোযোগ দেবে না, অন্য কথা ভাবো, মনে করার চেষ্টা করো তুমি কি জন্য এসেছো, কিভাবে এসেছো। গাও কিশোর, সুরেলা গলায় বলল শ্যামা। তার সাথে সুর মেলালো আরো কয়েকজন। গাও কিশোর গাও। ঠোঁট নড়তে লাগলো কিশোরের, কিন্তু মন ছড়িয়ে নিল অন্যখানে। কল্পনায় ভেসে উঠল গোয়েন্দা ভিক্টর সাইমনের লিভিং রুম। সেখানে মিস্টার সাইমন ও তার বন্ধু মিস্টার ফেবার রয়েছেন। জরুরি তলব দিয়ে ওকে আর মুসাকে ডেকে নিয়ে গিয়েছিলেন মিস্টার সাইমন। রকি বিচের বিখ্যাত ব্যাংকার মিস্টার জার্নিম্যান ফেবারের একমাত্র মেয়ে ইরিনা পড়েছে এক ভণ্ড গুরুদেবের খপ্পরে। গুরুদেবের আস্তানায় গিয়ে তার শিষ্য হয়েছে। পুলিশ কিচ্ছু করতে পারছে না, কারণ ইরিনা সাবালিকা। নিজের ইচ্ছায় যদি কোথাও গিয়ে থাকতে চায়, মা বাবা কিংবা অভিভাবক তাতে কোনো আপত্তি করতে পারবে না। মিস্টার ফেবারের অনুরোধে মিস্টার সাইমনও ইরিনাকে উদ্ধার করে আনতে গিয়ে বিফল হয়ে ফিরেছেন। শেষে আর কোনো উপায় না দেখে কিশোর ও মুসাকে দিয়ে কাজটা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। রবিন রকি বিচে নেই, মা বাবার সঙ্গে আয়ারল্যান্ডে গেছে, থাকলে হয়তো তাকেও পাঠাতেন। মিস্টার সাইমনের কথাগুলো কানে বাজছে কিশোরের। ইরা যে শুধু বাড়ি থেকেই পালিয়েছে তা নয়, শয়তানের খপ্পরে পড়েছে। শিষ্যরা গুরুদেব বলতে অজ্ঞান। ওদের বিশ্বাস পৃথিবী থেকে সমস্ত পাপ দূর করবেন তিনি, সবাইকে সুখী করবেন। এখন ওদের একমাত্র কাজ, আর সেটা হলো গুরুর ছত্রছায়ায় থেকে শান্তির আলো জ্বালানো। ফুঁসে উঠেছেন মিস্টার ফেবার। ভাবলে গা জ্বলে। শান্তির আলো না ছাই, একটা আস্ত ভণ্ড, প্রতারক। মিস্টার সাইমনের পরামর্শে প্রথমে লস অ্যাঞ্জেলেস সিটিতে গিয়েছিল কিশোর ও মুসা। ওখানে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে যে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছে কিশোর, শুনে প্রথমে রাজি হতে চায়নি মুসা। হুঁশিয়ার করেছে, আর একবার ভেবে দেখো কিশোর, তোমাকেও যদি কব্জা করে ফেলে ওরা, যেভাবে ইরাকে করেছে। না, পারবে না, জবাব দিয়েছে কিশোর। পুরনো ছেঁড়া পোশাক পরে নিয়ে হাতে মুখে ধুলো ময়লা লাগিয়ে ভবগুরু সেজেছে। কিভাবে বোকা মানুষকে ফাঁদে ফেলে প্রতারক ধর্মগুরুরা, এটা আমি জানি। শিকারের অজান্তেই তার ব্রেন ওয়াশ করে ফেলে। আমি সচেতন, যতক্ষণ মনের জোর ঠিক রাখতে পারবো, কি কাজে এসেছি সেটা না ভুলবো, আমার কিছুই করতে পারবে না। ভ্রুকুটি করেছে মুসা। তবুও আমার পছন্দ হচ্ছে না ব্যাপারটা। চুরি করে ওদের আস্তানায় ঢুকে ইরাকে বের করে আনাটাই বোধহয় সহজ কাজ হতো, ভালো কাজ হতো। না, মনে হয় না। মিস্টার সাইমন চেষ্টা করেছেন, তিনি পারেননি। আমি যা করতে যাচ্ছি এছাড়া আর কোনো উপায়ও নেই। আমার বিশ্বাস চলে আসতে রাজি করাতে পারবো ওকে। ইচ্ছে করে যদি বেরিয়ে আসতে চাই এরা, কারো কিছু বলার থাকবে না। কিন্তু ওরা তোমাকে ঢুকতে দেবে কেন? হেসেছে কিশোর। দেবে দেবে, সেজন্যই তো এই সাজ। আমাকে ঠিকই দলে টানার চেষ্টা করবে ওরা। গুরুদেবের কথা বলে প্রভাবিত করার চেষ্টা করবে। আমার গতিবিধির উপর কড়া নজর রাখবে। আমি ওদের বোঝাবো আমি ওদেরকে পছন্দ করে ফেলেছি, ওদের সঙ্গে থাকতে চাই। যদি ভুল করে ফেলো, শেষমেশ গোলমাল হয়ে যায়। ব্রেন ওয়াশ করে ওদের দলে টানার চেষ্টা করবে আমাকে। এর বেশি আর কি করবে? তখন তুমি আমাকে সাহায্য করবে। কিশোর, ওর গায়ে ঠেলা দিল শ্যামা। চোখ মেলল কিশোর, কল্পনা থেকে ফিরে এলো। গান যে থেমে গেছে খেয়ালই নেই। প্রতিটি চোখ এখন তার দিকে, তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। মনোযোগ সরানো উচিত হয়নি কিশোর, মৃদু হেসে বলল শ্যামা। এই অসময় শান্তির আলো পেতে চাইলে পুরোপুরি মনোনিবেশ করা প্রয়োজন। আমি দুঃখিত, বলল কিশোর। ওরা তার সম্পর্কে কি ভাবছে বুঝতে পারছে না, অথচ বোঝাটা জরুরি। ওদের মুখের দিকে তাকালো সে। সবাই হাসছে। সকলেরই অভিনয় হতে পারে না, ভাবল সে। হয়তো এমন কিছু জানে ওরা যা আমি জানি না। হয়তো সত্যি কোনো ধরনের আধ্যাত্মিক শক্তির সঙ্গে যোগাযোগ ঘটেছে ওদের। গা ঝাড়া দিল সে, কিংবা বলা যায় মন ঝাড়া। আরে, আমিও তো নরম হয়ে যাচ্ছি। সতর্ক রয়েছি, জানি কি করা উচিত আমার। তারপরও আতঙ্ক মাথাচাড়া দিতে শুরু করলো। রকি বিচের কথা ভাবতে চাইল, বাড়ির কথা,
চাচা চাচি মুসা রবিনের কথা ভাবল, কিন্তু সব কেমন যেন দূরে দূরে মনে হচ্ছে, খাপ ছাড়া। কোনো ওষুধ টষুধ খাইয়ে দেয়নি তো? তুমি ঠিক আছো তো কিশোর? আবার ঠেলা দিল শ্যামা। শরীর যেন কেমন খারাপ লাগছে, জবাব দিল কিশোর। ড্রাইভারকে গাড়ি থামাতে বলল শ্যামা। ব্রেক কষল ড্রাইভার। পাশের নুড়ি পাথরে টায়ারের ঘষা লাগার বিচিত্র খড়খড় শব্দ হলো। ধরে ধরে বাস থেকে নামানো হলো কিশোরকে। ঘিরে দাঁড়ালো সবাই, যেন পালানোর সমস্ত পথ রুদ্ধ করে দিয়েছে। বাসে জার্নি সহ্য করতে পারে না অনেকেই, কোমল কণ্ঠে বলল শ্যামা। জিরিয়ে নাও, গা গলানো ঠিক হোক, তারপরে আবার যাওয়া যাবে খন। সে জানে না ইতিমধ্যেই ভালো বোধ করতে আরম্ভ করেছে কিশোর পাশা। কারণ পিছনে পথের মোড়ে নীল রঙের সেডান গাড়িটা চোখে পড়েছে ওর, যেটা ওদের স্যালভেজ ইয়ার্ডে পড়েছিল এতদিন। ওরা তিনজন বন্ধু মিলে সারিয়ে সরিয়ে পরে চলার উপযোগী করে নিয়েছে। মুসা প্ল্যান মতো আসছে। আনন্দ বেশিক্ষণ থাকলো না কিশোরের। সেডানের পিছনে আর একটা গাড়ি আসতে দেখলো। সামনে এসে সেডানের পথ রোধ করলো গাড়িটা। থামতে বাধ্য হলো মুসা। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে নীল সেডানটাকে চালিয়ে নিয়ে এসেছে মুসা। শহর থেকে বেরিয়েই পার্বত্য অঞ্চলে ঢুকেছে গুরুদেবের বাস, যেটাকে অনুসরণ করে এসেছে সে। অনেকক্ষণ থেকেই পিছনের গাড়িটাকে দেখছে। অনুসরণ করছে তা বুঝতে পারেনি, ভেবেছিল ওর মতোই একই পথে চলেছে আর একটা গাড়ি। গাড়ি থেকে নেমে এলো গুরুদেবের দুই পান্ডা। একজনের হাতে .38 স্মিথ অ্যান্ড ওয়েসন ম্যাগনাম পিস্তল, চকচক করছে রোদে। সাদা কাপড়ের হুড দিয়ে দুজনেই মাথা ঢাকা। হুডের সামনের অংশ টেনে দিয়ে মুখ আড়াল করে রেখেছে। পিস্তলধারী লোকটা সেডানের দরজা খুলতে ইশারা করলো মুসাকে। দরজা খুলে মুখ বাড়ালো মুসা। নিরীহ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, হাইজ্যাকের মহড়া দিচ্ছেন নাকি? চুপ, ধমক দিল পিস্তলধারী। মুসার কলার ধরে টেনে নামিয়ে আনলো ড্রাইভিং সিট থেকে। বাসটার পিছু নিয়েছ কেন? 30 সেকেন্ড সময় দিলাম, জবাব না দিলে তোমার মগজ উড়িয়ে দেবো আমি। অস্বস্তি ফুটল অন্য লোকটার চোখে। জনি, কি পাগলামি করছো, ছেড়ে দাও ওকে। আরে দেখো না, চেঁচিয়ে বলল জনি। ভয় নেই চোখে, এক বিন্দু ঘামছে না। দেখো, আমি বলছি, এই ছোকরা বিপদের পরোয়া করে না, বাঘের কলজের। যাই হোক, খুন খারাপের মধ্যে যেও না, সবাই বিপদে পড়ব। বিপদ কিসের? পুলিশকে বলবো আমাদের একটা মেয়েকে হাইজ্যাক করতে চেয়েছিল। শয়তানি হাসি ফুটল জনির মুখে। গুলি করতে বাধ্য হয়েছি, মেয়েটাকে বাঁচাতে হবে না? এই ছোড়ার কাছে পিস্তল ছিল। পিস্তল নেই আমার কাছে, নিরীহ ভঙ্গিতে মুসা বলল, যেন লোকটা কি বলতে চায় বুঝতে পারছে না। পুলিশ যখন তোমার লাশটা পাবে তখন পিস্তল থাকবে। তীক্ষ্ণ হলো জনির কণ্ঠ। আরে, চোখে তো ভয় দেখা যাচ্ছে। এতক্ষণে ভয় পেয়েছে। কিছুটা হতাশ মনে হলো জনিকে। ট্রিগারে চেপে বসতে লাগলো আঙুল। না না জনি, এমন করো না, চিৎকার করে উঠল অন্য লোকটা। সঙ্গীকে কিছু বলবে বলে ফিরে দেখালো জনি। মুহূর্তে থাবা দিয়ে জনির পিস্তল ধরা হাতটা সরিয়ে দিল মুসা। ট্রিগারে চাপ লেগে প্রচণ্ড শব্দ করে গুলি বেরিয়ে গেল। লোকটার কবজি চেপে ধরে জুজিৎসুর প্যাচ কষে মোচড় দিয়ে হাতটা ঘুরিয়ে ফেলল মুসা। বাঁকিয়ে নিয়ে এলো পিঠের উপর। আর এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল গলা। হাতেই ধরা রয়েছে জনির পিস্তল। কেড়ে নিল ওটা মুসা। আচমকা জনির মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে ফেলল। তারপর পিস্তল তুলল অন্য লোকটার দিকে। গুলির শব্দে চমকে উঠল কিশোর। মন থেকে দূর হয়ে গেল শ্যামা আর গুরুদেব। মুসার কথা ভেবে উদ্বিগ্ন হলো সে। নীল সেডানটার দিকে দৌড় দিতে গেল। অন্তত 8 ডজন ছেলে মেয়ে তার পথরোধ করে দাঁড়ালো। তাদের মাঝে শ্যামাও রয়েছে। কিশোর, বাসে ওঠার সময় হয়েছে, শ্যামা বলল। কিন্তু ওখানে কি হচ্ছে? হাত তুলে গাড়ি দুটোর দিকে দেখালো কিশোর। গুলির শব্দ শুনলাম। গাড়ির দিকে ফিরে চিৎকার করে ডাকলো শ্যামা, এই কে ওখানে? সাদা পোশাক পরা একটা মূর্তি বেরিয়ে এলো সেডানের ওপাশ থেকে। কি গুলি করলে কাকে? গুলি না, ইঞ্জিনের মিস ফায়ার। ইঞ্জিন গোলমাল করছে, ঠিক করে ফেলবো।
এক মুহূর্ত নীরব থেকে আবার বলল মূর্তিটা, হে গুরুদেব, তুমিই ভরসা। কণ্ঠ মেলালো কিশোরকে ঘিরে ধরা ছেলে মেয়েগুলো। এক সারিতে দাঁড়িয়ে গেল ওরা, শৃঙ্খলা বজায় রেখে এক এক করে বাসে উঠতে শুরু করলো। সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল কিশোরের ঠোঁটে। মাথা গরম করবে না কিশোর, শ্যামা বলল, ওটা ধ্বংস করে দেবে তোমাকে। পরের জন্মে আর মানুষ হয়ে জন্মাতে পারবে না। নিজেকে শান্ত রাখতে শেখো, স্বার্থপর হয়েও না। বিশ্বাস করতে শেখো, গুরুদেবের ইচ্ছেই তোমার ইচ্ছে, তোমার আলাদা কোনো ইচ্ছে নেই, থাকতে পারে না। গুরুদেব আমাদের আনন্দ, গুরুদেব আমাদের শান্তি, গুরুদেব আমাদের ভালোবাসা। চোখ বুজে মাথা দলিয়ে সুর করে মেয়েটার কথার প্রতিধ্বনিত তুলল যেন কিশোর। সত্যি আনন্দ আর শান্তি পাচ্ছে এখন সে, তবে গুরুদেবের প্রশস্তি গিয়ে নয়, সাদা পোশাক পরা মুসাকে দেখে। শান্তামণিকা পর্বতের উঁচু একটা উপত্যকায় গুরুদেবের আশ্রম। মাথাচাড়া দিয়ে উঠেছে দুদিকের দুই চূড়া। আশ্রমে যাওয়ার একমাত্র পথের দুধার থেকে সে যেন রুদ্ধ করে দিতে চাইছে সামনের পথটাকে। শিষ্যরা বিশ্বাস করে অলৌকিক ক্ষমতার অধিকারী গুরুদেব। এই উপত্যকা তার সৃষ্টি। মাটি খুব উর্বরা, এখানে ফসল ভালো জন্মে। এখানে গুরুদেবের অনুসারীরাই চাষবাস করে, নিজেদের জন্য প্রয়োজনীয় শস্য ও শাকসবজি রেখে বাদবাকি বিক্রি করে আসে পাহাড়ের নিচে পিকুই নামে একটা ছোট্ট শহরে। ওখান থেকেই দরকারি জিনিসপত্র কিনে আনে। চাহিদা খুব কম ওদের, সামান্য টাকাতেই চলে যায় দিন। সুন্দর সাধারণ জীবনের প্রতিশ্রুতি দিয়েছে ওদেরকে ওদের গুরুদেব। অপ্রয়োজনীয় জিনিসের ব্যবহার জীবন থেকে বাদ, সাদাসিধে জীবন, সুখের জীবন, এটাই হলো গুরুদেবের শিক্ষা। ঘরবাড়িগুলো খুব সাধারণ, কাঠের তৈরি করে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। গাদাগাদি করে চার পায়ে রাখা হয়েছে কুড়েগুলোতে, এক একটাতে 40টা করে। তাতে শিষ্যরা ঘুমায়। অনুসারীদের তেমন কোনো অসুবিধাও হয় না, খুব সুখী ওরা এখানে। বাস থামলো, অন্য ছেলে মেয়েদের সঙ্গে কিশোরও নেমে এলো। ওদের স্বাগত জানাতে অনেক অপেক্ষা করছে ওখানে। নামতেই হাত ঝাঁকানো কোলাকুলির ধুম পড়ে গেল। কিশোরকে চেনে না, তাও অন্যদের মতোই ওর সঙ্গেও একই আচরণ করলো শিষ্যরা, যেন ও তাদের কত আপন, চেনা। শ্যামা 16 বছরের একটা ছেলেকে ডাকলো, কিশোরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিশোর, ও হচ্ছে যদু। এখানে যতদিন থাকবে তুমি, ও তোমার সঙ্গী। অবাক হলো কিশোর, আমি তো ভেবেছিলাম তুমি। শহরে ফিরতে হবে আমাকে, বাধা দিয়ে বলল শ্যামা। ওখানে আরো অনেক অসহায় দুর্ভাগা ছেলে মেয়ে পড়ে আছে, ওদেরকে শান্তির পথে আনতে হবে। মস্ত দায়িত্ব আমার। তোমার কোনো অসুবিধা হবে না, যদু তোমাকে দেখবে, ও সব রকম সাহায্য করবে। চলি কিশোর, সুখের এখন তোমাকে গুরুদেব। শ্যামা আবার বাসে উঠে পড়ল। যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে চলল বাসটা। ভেবো না কিশোর, আমি তো আছি। হাসি মুখে কিশোরের হাত ধরল যদু। আমি যখন এখানে প্রথম এসেছিলাম, আমারও তোমার মতোই অস্বস্তি লেগেছিল। বাস থেকে নামতে ভয় পেয়েছি, মনে হচ্ছিল ফাঁদে আটকানো হচ্ছে আমাকে। কিন্তু পরিবেশ হয়ে গেল আস্তে আস্তে। এখন তোমার খুব ভালো লাগে, তোমারও লাগবে। চত্বরে চোখ বুলালো কিশোর। প্রতিটি মুখ, চেহারা স্মৃতিতে গেঁথে নিতে চাইছে। কুড়ে ঘরগুলো থেকে একটু দূরে একটা পুরনো ফার্ম হাউসকে মেরামত করে নতুন ঢঙে গড়ে তোলা হয়েছে। দরজায় ভারী তালা। ওখানে কে থাকে? কিশোর জিজ্ঞেস করল। এটাই তো তার ঘর। হাসি মিলিয়ে গেল যদুর মুখ থেকে। ভয়ে ভয়ে বলল, তার নাম মুখে আনা অপরাধ। গুরুদেব, বিড়বিড় করল কিশোর। তার অনুসারীরা আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু ফার্ম হাউসের ধারে কাছে ঘেঁষছে না কেউ। ইরাকে দেখা গেল না। গুরুদেব কি ঘর থেকে বেরোন না? জিজ্ঞেস করল কিশোর। খুবই কম, গদগদ ভঙ্গিতে জবাব দিল যদু। তিনি আসেন শুধু পূজার সময় কিংবা নাম রাখা উৎসবে। কি উৎসব? নাম রাখা। তোমার যেদিন নতুন নামকরণ করা হবে, সেদিন থেকে তুমিও হয়ে যাবে আমাদের একজন, একান্ত আপনজন। তোমাকে গুরুদেব নতুন নাম দেবেন। তার মানে তোমাকেও দিয়েছেন? তো তোমার আসল নাম কি? মুখ তুলল যদু, শান্ত হাসি। আমার আসল নাম হচ্ছে যদু। আর একটা নাম অবশ্য ছিল আগের জন্মে আর কি, যখন শয়তানের দলে ছিলাম। সেই তখনকার আমি এখন মৃত। আমার নাম ভুলে গেছি, অভিশপ্ত সেই জীবনকে ভুলে গেছি।
মশার কাকতারুয়া কি করবো তো সেখানে বলি আর আছে ছেলেটা, ভাবলো কিশোর। যদু, যাদের দেখছি এখানে কি শুধু তারাই, না আরো লোক আছে? জায়গাটা কিন্তু অনেক বড়। এখানে অল্প কয়েকজন, এরা এখনো নবিশ। গুরুর শিক্ষা যাদের পুরো আয়ত্তে এসে গেছে তাদের বাইরে যাওয়ার অনুমতি আছে, আর শ্যামা তাদেরই একজন। সবাই বাইরে? না, কিছু গেছে খেতে কাজ করতে, কিছু রান্না করছে, কাপড় ধোয়া আর ঘরের কাজে ব্যস্ত কেউ কেউ, খেলতেও গেছে কয়েকজন। সবাই একসঙ্গে হয় না কখনো? হয়, নাম রাখা উৎসবের সময়। কিশোরের দিকে তাকিয়ে হাসলো যদু। সবাই স্বাগত জানাতে আসবে তোমাকে, সবাই বন্ধু হবে, দেখো তখন কি ভালো লাগে। হাত তুলে চত্বরের ওধারের কয়েকটা মাঠ দেখালো যদু। পরিষ্কার করা হয়েছে, বড় একটা খুঁটি গাড়া হয়েছে ওখানে। খুঁটির মাথায় দড়িতে ঝোলানো একটা ঘন্টা, ওটার কাছে কি যেন করছে কতগুলো ছেলে। দড়ি বাঁধা খেলা খেলছে, যদু জানালো, কণ্ঠে দারুণ উত্তেজনা। খুব মজার খেলা, খেলবে? তোমার খুব ভালো লাগবে, চলো। কিশোর ভাবছে, এদের বিশ্বাস অর্জন করে টিকে থাকতে হবে এখানে, পাগলামি সহ্য করে হলেও, অন্তত নাম রাখা উৎসব পর্যন্ত। এই উৎসবের সময় নিশ্চয় দেখা হবে ইরার সঙ্গে। ফার্ম হাউসের ভিতরে জানালার ওপাশে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে একজন মানুষ। চোখের মনি কালো, তার পোশাক অন্যদের মতো সাধারণ নয়, দামি সিল্কের। রঙও সাদা নয়, লাল। ইঁদুরের মতো সরু ছুচালো মুখে ঘন চাপ দাড়ি, লম্বা রোমান নাক, ভুরু জোড়া যেন ছোটখাটো দুটো ঝোপ, ফলে চোখগুলোকে মনে হয় ছায়ায় ঢাকা। পুরো চেহারাটাই কেমন রহস্যময় করে তুলেছে ওই ভুরু। হ্যাঁ গুরুদেব, ওই ছেলেটাই কিশোর পাশা, বলল লোকটার পিছনে দাঁড়ানো এক সুন্দরী মেয়ে। আমি শিওর বাবার বন্ধু মিস্টার সাইমন পাঠিয়েছেন ওকে। চিন্তিত ভঙ্গিতে নিজের চিবুকে আলতো টোকা দিল গুরুদেব। নিজে এসে তোমাকে নিতে না পেরে এখন ওকে পাঠিয়েছে? ইরার কাঁধে হাত রাখলো সে। লালচে ধূসর দাড়ি নেড়ে বলল, তুমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য পরমা। কত শিষ্যই তো এলো, কিন্তু তোমার মতো কেউ হলো না। জানি গুরুদেব, আমি জানি, গদগদ হয়ে বলল ইরা। তাই আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, তোমার কাজের জন্য কোনো কৈফিয়ত দিতে হবে না। যাও, ওকে পাহারা দাও, ওর কাছাকাছি থাকবে, কিন্তু ও যেন এটা বুঝতে না পারে। পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল গুরুদেব। শূন্য ঘরে ভীষণ নিঃসঙ্গ বোধ করলো ইরা। আবার যেন গ্রাস করতে আসছে ভয়ঙ্কর বিমর্ষতা। এই থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজের কুড়েতে গিয়ে পূজায় বসে যাওয়া। ফার্ম হাউস থেকে ছুটে বেরিয়ে এলো সে। খোলা দরজা দিয়ে চট করে গুরুদেবের ঘরে ঢুকে পড়ল মোসা। পাল্লা টেনে দিল। আশ্রম দেখে অবাক হয়েছে সে। সাদা পোশাক পরে মাথার উপর দিয়ে সোজা চলে এসেছে, কেউ চিনতে পারেনি তাকে। ওই পোশাকের নিচে অবিশ্বাসী থাকতে পারে এটা সন্দেহ করার কথা কল্পনাও করেনি কেউ। আসার সময় কেউ কোনো প্রশ্ন করেনি তাকে এই পোশাকের সৌজন্যে। জনি ও তার সঙ্গীর কথা ভেবে হাসি পেল তার। হাত পা বেঁধে পথের ধারে ঝোপের ভিতর ফেলে এসেছে ওদের। একজন কাপড় পরা, আর একজন। হেসে ফেললো মনে মনে। কিশোরকে মাঠে খেলতে দেখে এসেছে। বিচিত্র খেলা। খুঁটিতে বাঁধা একটা ঘন্টার চারপাশে ঘুরছে কিছু ছেলে, আর একজনকে গলায় দড়ি দিয়ে আটকে রেখেছে খুঁটির সঙ্গে। আটকানো ছেলেটা মাঝে মাঝে হাত বাড়িয়ে দড়ি টেনে ঘন্টা বাজায়। খেলার মাথা মুন্ডুয় কিছুই বুঝেনিও, ওর মনে হয়েছে স্রেফ পাগলামি। আসার পথে কয়েকটা কুড়েতে উঁকি মেরে দেখে এসেছে ও। ফার্ম হাউসটার দরজায় অত্যাধুনিক তালা দেখে কুচকে গেছে ওর বুড়ো। বাড়ির পাশ ঘুরে পিছন দিকে এসে চোখে পড়েছে খোলা দরজা। ঢুকে পড়েছে ভিতরে। আসবাবপত্র বলতে প্রায় কিছুই নেই, শুধু এক কোণে একটা বেদি, মাটিতে বিছানো কয়েকটা মাদুর। গুরুদেবের পূজা মণ্ডপ এটা, অনুমান করলো। পরের ঘরটায় ঢুকে হতবাক হয়ে গেল মুসা। সাউন্ড প্রুফ ঘর, ওয়াইড স্ক্রিন টেলিভিশন সেট, স্টেরিও ভিডিও ক্যাসেট রেকর্ডার, হাই ফ্রিকোয়েন্সি স্টেরিও অডিও সিস্টেম, 6 ফুট উঁচু দুটো স্টেরিও স্পিকার, দেয়াল ঘেঁষে বসানো মস্ত র্যাকে ক্যাসেটের শাড়ি। অডিও ভিডিও দুরকমেরই আছে। একধারে মস্ত ডেস্কে রাখা একটা 19 ইঞ্চি এলইডি কম্পিউটার মনিটর, ডেস্কের ওপাশে রিভলভিং চেয়ার। ক্যাসেটের র্যাকের উল্টো দিকে আরেকটা দরজা। উত্তেজিত কণ্ঠে কথা কাটাকাটি চলছে ওপাশের ঘরে। দরজায় কান পাতল মুসা। আমার সঙ্গেও গুরুগিরি?
শোনা গেল একটা কর্কশ কণ্ঠ। কোথায় থাকতে তুমি এখন? তোমার সাম্রাজ্য কোথায় থাকতো? 4th অফ জুলাই স্ট্রিটের রাস্তাকুর থেকে যদি সেদিন তোমাকে তুলে না আনতাম তাহলে কি হতো? ভুল বললে, শান্ত কণ্ঠে জবাব দিল আর একটা ভারী কণ্ঠ। আগে অন্য জীবন ছিল না গুরুদেবের, তুমিও সারা জীবন ধরেই রঘুবীর। আরে এই বেটা বলে কি? তীক্ষ্ণ হয়ে উঠল রঘুবীরের কণ্ঠ। এ দেখি আমাকেও শিষ্য বানাতে চাই। এই, তুমি ভুলে গেছো আমি রঘুবীর নই, ডিক ট্যানারি। আর তুমি হেইফার ডন, কার্নিভালের সস্তা এক খেলুড়ে। 4th অফ জুলাই স্ট্রিটের এক জঘন্য নরক থেকে তোমাকে তুলে এনেছিলাম আমি। নর্দমা থেকেই বলা যায়। $1 রোজগারের জন্য খাটতে খাটতে যেখানে তোমার রক্ত পানি হয়ে যেত। বেরো এখান থেকে। যাচ্ছি। মুসা সরে যাওয়ার আগেই ঝটকা দিয়ে খুলে গেল দরজা। ওকে দেখে থমকে দাঁড়ালো লোকটা। চোখের পলকে পিস্তল বেরিয়ে এলো হাতে। কানের কাছে পিস্তলের বাটের প্রচণ্ড আঘাতে মেঝেতে লুটিয়ে পড়ল মুসা।